স্পেশাল করেসপন্ডেন্সে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের সাথে স্বদেশীয় ভাবনায় মিশ্র প্রতিক্রিয়ায় তৈরি প্রতিবেদনে আমি রথীন সেনগুপ্ত। নমস্কার, আমি রথীন সেনগুপ্ত। স্পেশাল করেসপন্ডেন্সে আমার আজকের প্রতিবেদন বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ বেদের পঞ্চনামা। বর্তমান প্রজন্মের সাধারণ সনাতনী ছেলেমেয়েদের কাছে বেদ শব্দের অস্তিত্বে কোনো গুরুত্ব খুঁজে পাওয়া কি সম্ভব? উত্তর হলো অনেকাংশেই না। যেহেতু আমার আলোচ্য বিষয়টি প্রাচীনতম ধর্মগ্রন্থ বেদকে নিয়ে, তাই এ বিষয়টি নিয়ে সামান্য কিছু বিশ্লেষণ করব আজ। সবার প্রথমে প্রশ্নতত্ত্বের খাতিরে জেনে নেওয়া যাক বেদ কি। বেদ শব্দের প্রারম্ভিক অর্থ হল জ্ঞান। প্রাচীন ভারতে লিপিবদ্ধ একাধিক গ্রন্থের একটি বৃহৎ সংকলন। এটি রচিত হয়েছিল ছান্দেশ ভাষায়, যা পরবর্তী সময়ে সনাতন ধর্মের প্রাচীন বৃহৎ পবিত্র ধর্মগ্রন্থে রূপান্তরিত হয়। সনাতন মতে বেদ কোনো মানব দ্বারা রচয়িতা ধর্মগ্রন্থ নয়, এটি একটি প্রকৃতগত ঈশ্বরীয় অবদান। আর্যশাস্ত্র অনুসারে পরম ব্রহ্মই সৃষ্টির আগে মানবের কল্যাণের জন্য বেদ নামক জ্ঞানের আবির্ভাব ঘটান। কথিত আছে যে অগ্নি, বায়ু, আদিত্য ও অঙ্গিরা এই চার ঋষি চার বেদের জ্ঞান প্রাপ্তি করেন। এনারাই আবার পরবর্তী সময়ে তাদের প্রাপ্ত জ্ঞান থেকে অন্যান্য ঋষিদের তা প্রদান করেন। এইভাবেই এক ঋষি থেকে অন্য ঋষিদের জ্ঞান প্রাপ্ত হতে থাকে মৌখিকভাবে। সময়ের সাথে সাথে অলিপিবদ্ধ পদ্ধতিতে বৈদিক জ্ঞানের প্রসার হতে থাকে অনন্তকাল ধরে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে অগ্নি, বায়ু, আদিত্য ও অঙ্গিরা এই চার ঋষি ছিলেন শরীরধারী মানব। সেই সব ঋষিদের ঐশ্বরীয় জ্ঞানশক্তির মধ্যে দিয়েই বেদের প্রসারতা বাড়তে থাকে। প্রাচীন বৈদেশিক গবেষকদের ধারণা অনুসারে বেদের রচনাকাল ছিল আনুমানিক 1500 থেকে 800 খ্রিস্টপূর্বে। সর্বমোট 20,379 মন্ত্রে বেষ্টিত চতুর্বেদের মধ্যে ঋগ্বেদের রচনাকাল ছিল 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বে, আর যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদের রচনাকাল ছিল আনুমানিক 1200 থেকে 900 খ্রিস্টপূর্বে। যেহেতু বেদের কোনো লিপিবদ্ধ পুস্তক ছিল না, তাই বেদকে শ্রুতি সাহিত্য হিসাবেও আখ্যা দেওয়া হয়ে থাকে। বৈদিক ঋষিরা প্রারম্ভিক সময়ে বেদের মন্ত্র উচ্চারণ করতে করতে তারা তাদের শিশুদের তা শোনাতেন, আর শিশুরা তা শুনে মুখস্থও করত। এইভাবেই পরম্পরাগতভাবে চলে আসে বেদ বিস্তারের ধারাবাহিকতা। প্রত্যেকটি বেদ আবার 4টি প্রধান ভাগে বিভক্ত: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। এই প্রত্যেকটিতে রয়েছে ধ্যান দর্শন ও আধ্যাত্মিক জ্ঞান সংক্রান্ত পর্যালোচনা। উপাসনা অর্থাৎ পূজাকেও কেউ কেউ পঞ্চম বিভাগ হিসাবেও মনে করে থাকে। সনাতন ধর্মে যতগুলো সম্প্রদায় আছে তারা 2টি ভাগে বিভক্ত। যারা এই বেদের প্রামাণ্যতা স্বীকার করে তারা হলেন আস্তিক, আর যারা বেদের প্রামাণ্যতাকে অস্বীকার করে তারা হলো নাস্তিক। এইসব নাস্তিক সম্প্রদায়গুলোর নিজস্ব ধর্মীয় বইগুলোতেও কিন্তু বেদের দার্শনিক ব্যাখ্যার সারমর্ম প্রামাণ্য হিসাবে পাওয়া যায়। 4 ভাগে বিভক্ত বেদগুলির মধ্যে ঋগ্বেদে মন্ত্রের সংখ্যা হল 10,552, যজুর্বেদে তার সংখ্যা 1,975, সামবেদ ও অথর্ববেদে তা যথাক্রমে 1,875 ও 5,977। বেদের বিষয়বস্তুগুলোকে সাধারণভাবে যে 2টি ভাগে বিভক্ত করা হয়েছে তা হলো
কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে আছে বিভিন্ন দেবদেবী ও যাগযজ্ঞের বিস্তারিত বর্ণনা এবং জ্ঞানকাণ্ডে আছে ব্রহ্মের কথা। কোন দেবতার যজ্ঞ কখন কিভাবে করণীয়, কোন দেবতার কাছে কী কাম্য, কোন যজ্ঞের কী ফল ইত্যাদি কর্মকাণ্ডের আলোচ্য বিষয়। এছাড়াও ব্রহ্মের স্বরূপ কী, জগতের সৃষ্টি কিভাবে, ব্রহ্মের সঙ্গে জীবের সম্পর্ক কী, এইসবও আলোচিত হয়েছে জ্ঞানকাণ্ডে। আবার জ্ঞানকাণ্ডেই কিন্তু হলো বেদেরই সারাংশ। এখানে বলা হয়েছে যে ব্রহ্ম বা ঈশ্বর এক, তিনি সর্বত্র বিরাজমান, তারই বিভিন্ন শক্তির প্রকাশ বিভিন্ন দেবতা। জ্ঞানকাণ্ডের এই তত্ত্বের উপর ভিত্তি করেই পরবর্তীকালে ভারতীয় দর্শন চিন্তায় চরম রূপ হিসাবে উপনিষদের আবির্ভাব ঘটেছিল। এসব ছাড়া বেদে অনেক সামাজিক বিধিবিধান, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, শিল্প, কৃষি, চিকিৎসা ইত্যাদির কথাও বর্ণিত আছে। এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথাও উল্লেখ আছে এতে। এসব কারণে বেদকে শুধু ধর্মগ্রন্থ হিসাবেই মনে করা ভুল হবে। প্রাচীন ভারতের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সাহিত্য ও ইতিহাসের একটি দলিল হিসাবেও বেদকে গণ্য করা হয়। সনাতনী হিন্দু ধর্মের সমস্ত বিশ্বাসের মূলে রয়েছে এই বেদ চতুষ্টয়। সনাতনীদের কাছে হিন্দু আস্তিক্য দর্শন হল বেদের বিশ্বাসের উপর ভিত্তি করে বেদকে বোঝা, আর যারা এর বিশ্বাসগুলো মানে না তাদের নাস্তিক দর্শন হিসাবে মনে করা হয়। বেদকে সঠিকভাবে বোঝা ও গ্রহণযোগ্য করে উপস্থাপনা করার কারণে বেদের মন্ত্রগুলো 3 প্রকারে ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য বেদকে ত্রয়ীবেদও বলা হয়ে থাকে। এগুলো হলো কাব্যধর্মী, সঙ্গীতধর্মী ও গদ্যধর্মী। যে যেভাবে বুঝতে চাইবে তাকে সেই ধর্মীয় অবলম্বন করেই বুঝতে হবে। বেদ সম্বন্ধীয় আমার এই সংক্ষিপ্ত বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা জানার বিশেষ আগ্রহ পোষণ করছে। স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত। আগামী সপ্তাহে এমন এক বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদন নিয়ে হাজির হব আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। নমস্কার।